আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মেইনলি আলোচনা করব লাংসের ডেভেলপমেন্ট নিয়ে, সাথে ট্রাকিয়া এবং ব্রঙ্কাই এগুলোর ডেভেলপমেন্টও দেখব, এবং পাশাপাশি এই ডেভেলপমেন্টাল যে অ্যানোমালিসগুলো থাকে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, এটা লাংসের ডেভেলপমেন্ট এটা অ্যাকচুয়ালি সিস্টেমিক ডেভেলপমেন্টের, অর্থাৎ সিস্টেমিক এমব্রায়োলজির অংশ, যেটাকে আমরা বলি রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট। তো সিস্টেমিক এমব্রায়োলজি শুরু করার আগে আমাদেরকে জেনারেল এমব্রায়োলজির কিছু জিনিস জানা প্রয়োজন হয়। তো যেহেতু আমরা এখনো জেনারেল এমব্রায়োলজির ক্লাস নিই নাই, তো ছোট্ট করে কিছু জিনিস আলোচনা করি যেন তোমাদের বেসিকটা অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারো। তো দেখো, আমরা জেনারেল এমব্রায়োলজিতে মেইনলি তিনটা জার্ম লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। সেই তিনটা কি কি তোমরা অলরেডি এই সেচেতেও কিছুটা পড়ে আসছো। প্রথমে একদম ভেতরের দিকে থাকে হচ্ছে এন্ডোডার্ম, এবং বাহিরের দিকে থাকে হচ্ছে একটোডার্ম, আর মাঝখানে থাকে মেজোডার্ম। এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের নটোকর্ড, দুই সাইডে মিজোডার্ম। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের মেজোডার্ম, এইটা হচ্ছে আমাদের একটোডার্ম, দেন এইটা হচ্ছে এন্ডোডার্ম, অ্যান্ড মাঝখানে থাকে নটোকর্ড। এখানে একটো অর্থ মেইনলি বাহিরের দিকে, ওকে, এই জন্য এটার নাম একটোডার্ম। এন্ডো অর্থ হচ্ছে ভেতরের দিকে, আর মেজো অর্থ হচ্ছে মাঝে। আচ্ছা, তো এই যে তিনটা জার্ম সেল লেয়ার, একটোডার্ম, মেজোডার্ম এবং ইন্ডোডার্ম, তো এটার মধ্যে এই যে মেজোডার্মটা, এটা আবার তিনটা ভাগে ভাগ হয়ে যায়। প্রথমে দেখো, আবার যদি একটু আঁকাই, তো দেখো, এটা হচ্ছে আমাদের নটোকর্ড। আমরা যদি মিডিয়াল থেকে ল্যাটারাল সাইডের দিকে যাই, তাহলে এখানে একটা ভাগ হবে মেজোডার্মের দুই সাইডে, নটোকর্ডের দুই সাইডে, তার সাইডে আরেকটা ভাগ হবে, এবং লাস্টলি আরেকটা ভাগ হবে। তো দেখো, আমরা যদি এটা পূরণ করে দেই, নটোকর্ডের দুই সাইডে যে ভাগটা থাকবে মেজোডার্মের, এটাকে বলা হয় প্যারাক্সিয়াল মেজোডার্ম অথবা প্যারাক্সিয়াল মেজোডার্ম। তার সাইডে যে মেজোডার্মের ভাগটা থাকবে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট মেজোডার্ম। এবং লাস্টলি একদম ল্যাটারালি যে ভাগটা থাকবে, অর্থাৎ এইটা এবং এটা, এটাকে বলা হয় ল্যাটেরাল প্লেট মিজোডার্ম। ওকে, আই হোপ তোমরা এইটুকু জিনিস বুঝতে পারছো। তো দেখো, প্রথমে আমরা কি পাইলাম? আমরা প্রথমে তিনটা জার্ম সেল লেয়ার দেখলাম, একটোডার্ম, মেজোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এরপরে আর মেজোডার্মের মাঝখানে কি থাকে? নটোকর্ড। তো এরপরে মেজোডার্মকে তিনটা ভাগে ভাগ করা হয়। মিডিয়াল টু ল্যাটারালি যদি যাই, প্রথমে আমার আসবে প্যারাক্সিয়াল মেজোডার্ম, এরপরে আসবে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, অ্যান্ড লাস্টলি আসবে ল্যাটারাল প্লেট মিজোডার্ম। তো দেখো, আজকের ক্লাসের জন্য আমাদের মেইন কনসার্নের বিষয়টা হচ্ছে ল্যাটারাল প্লেট মিজোডার্ম। আমরা আরেকবার যদি একটু ড্র করি, এখানে থাকবে আমাদের নটোকর্ড, এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেজোডার্ম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোডার্ম। তো ল্যাটারাল প্লেট মিজোডার্মের মাঝখানে একটা ক্যাভিটি ফর্মেশন হয়, এই যে এইরকম। দুই সাইডে এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিকে বলে
ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। এবং দেখো উপরে এবং নিচে দুইটা লেয়ার তৈরি হলো। উপরের যে লেয়ারটা অর্থাৎ এক্টোডার্মের সাথে, এই লেয়ারটাকে বলে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম। সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম। এবং নিচের দিকে অর্থাৎ এন্ডোডার্মের সাথে যে লেয়ারটা তৈরি হয় এটাকে বলে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম। স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম। আই গেস তোমরা যারা প্লুরার ক্লাসটা করছো ওখানে কিন্তু আমি ডেভেলপমেন্টে প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরার যে ডেভেলপমেন্টাল পার্ট সেটা আমি বলেছিলাম। ওখানে সোমাটোপ্লিউরিক এবং স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার ছিল। তো আই গেস কিছুটা ধারণা পাচ্ছ। এই ইন্ট্রা এমব্রায়োনিক সিলম বা ক্যাভিটিটা আবার তিনটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, দেন পেরিটোনিয়াল ক্যাভিটি, এবং এই দুটো ক্যাভিটিকে কানেক্ট করে একটা ক্যানেল যেটাকে বলে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো আমরা এখানে নিচ থেকে দেখব, অর্থাৎ এই দিক থেকে দেখার চেষ্টা করব, এবং এন্ডোডার্মটাকে যদি সরায় দিয়ে শুধুমাত্র মেজোডার্মটা দেখি তাহলে কেমন হয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখব নিচ থেকে। ওকে, আমাদের মেজোডার্মের মধ্যে ল্যাটারাল প্লেট মিজোডার্মের ইন্ট্রা এমব্রায়োনিক সিলমটা মেইনলি এইভাবে থাকে। এটা যেহেতু আমরা নিচ থেকে দেখতেছি, তো আমাদের পুরোটা ভ্রূণ যদি এই রকম হয়, তো এই ট্রান্সভার্স সেকশন এই জায়গাটায় আমরা মেইনলি দেখতেছিলাম উপরে। ওকে, এই জন্য দুই সাইডের যে ইন্ট্রা এমব্রায়োনিক সিলমটা ওটাই কিন্তু এখানে দেখা যাচ্ছিল। আই গেস তোমরা রোটেশনটা বুঝতে পারছো। তো দেখো এই ইন্ট্রা এমব্রায়োনিক সিলমের যে আমরা তিনটা ভাগ বললাম, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এবং এটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। আর এই দুটো ক্যাভিটিকে কানেক্ট করছে এই যে ক্যানেলটা দুই সাইডে, এই ক্যানেলটাকে বলে পেরিকার্ডিও। পেরিকার্ডিও অর্থাৎ প্রথম পেরিকার্ডিয়াল থেকে নাম আসছে পেরিকার্ডিও, এরপরে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। ওকে, আই গেস এটুকু বুঝতে পারছো। তাহলে যেহেতু আমরা এই জায়গায় সেকশন করে উপরে দেখতেছিলাম ট্রান্সভার্স সেকশন, তাহলে এটা কিন্তু আমরা মেইনলি পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল দেখতেছিলাম। এখন দেখো আমরা যেহেতু এখানে এন্ডোডার্মটাকে সরায় দিছি, সরায় দিয়ে নিচ থেকে দেখার চেষ্টা করতেছি, অর্থাৎ এখানে সামনে কিন্তু এন্ডোডার্ম আছে, এই জন্য এই উপরের দিকে বা সামনের দিকে এই অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র সাইড অফ দ্য এমব্রায়ো। আর আমরা জানি এমব্রায়োর ক্ষেত্রে অ্যান্টেরিয়রকে বলে ভেন্ট্রাল, এবং পোস্টেরিয়রলি যেটা ওটার পিছনে আছে যেটা দেখা যাচ্ছে না অর্থাৎ এক্টোডার্ম সাইডটা, এটা হচ্ছে ডরসাল সাইড। ওকে, কারণ এমব্রায়োর ক্ষেত্রে পোস্টেরিয়রকে বলে ডরসাল। এবং এই যে এই সাইডের যে অংশটা আর এই সাইডের অংশটা উপরের দিকে, এটা হচ্ছে আমার হেডের অংশ, এই জন্য ওই উপরের দিকের সাইডটাকে বলে সেফালিক এন্ড।
সেফালিক এন্ড, এবং নিচের দিকে এটা যেহেতু লেজের দিকের অংশ এই জন্য এটাকে বলা হয় কর্ডাল এন্ড। আচ্ছা, আই হোপ এটুকু বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি আরেকবার একটু আঁকাই ছোট করে, তো আমাদের এটা হচ্ছে ল্যাটারাল সাইড, তাই তো? এই দুটো, এই ল্যাটারাল সাইড থেকে একটা ফোল্ডিং শুরু হয় এই সাইডে এবং এই সাইডে, অর্থাৎ এটা এই রকম ফোল্ড হতে থাকে। তাহলে ফোল্ড হলে এই এন্ডোডার্মটা একটা টিউবের মতো তৈরি হয়। দেখো ব্যাপারটা কেমন হলো, এটা হচ্ছে আমার এন্ডোডার্ম, এবং এই সেলগুলো উপরে থাকবে হচ্ছে আমার নটোকর্ড, এবং মেজোডার্মটা এরকম ফোল্ড হয়ে গেছে, তাই তো? আর একটোডার্মটাও এইভাবে আছে। আই গেস এটা বুঝতে পারছে, এটা হচ্ছে আমার ল্যাটারাল ফোল্ডিং। এবং এই এন্ডোডার্মের যে টিউবটা তৈরি হলো এই টিউবটাকে তখন বলে গাট টিউব। গাট কি? কারণ আমরা জানি গাট অর্থ হচ্ছে অন্ত্র, এবং এই এন্ডোডার্মের গাট টিউব থেকেই পরবর্তীতে আমার ইসোফ্যাগাস, স্টমাক, ইন্টেস্টাইনস এগুলো আসবে। ওকে, এখন দেখো আমরা যেহেতু এটা নিচ থেকে দেখতেছি, তাহলে এই জায়গাটায় আমি সরাসরি একটা টিউব পাবো, যেটা হচ্ছে আমার গাট টিউব বা এন্ডোডার্ম। আর এই যে দুই সাইডে ঘুরে যে মেজোডার্মটা, এটাই কিন্তু এখন এই দুই সাইডে। ওকে, আই হোপ তোমরা এই রোটেশনটা বুঝতে পারছো, কারণ রোটেশনটা বুঝতে পারাটাই সবচেয়ে মেইন। এখন দেখো এখানে আরেকটা রোটেশন হয়, এটা আমরা ল্যাটারাল ফোল্ডিং দেখলাম, তাই তো? সরি, আরেকটা রোটেশন না, আরেকটা ফোল্ডিং হয়। এখানে আমরা ল্যাটারাল ফোল্ডিং দেখলাম দুই সাইড থেকে ল্যাটারালি। এখন এমব্রায়োতে আরেকটা ফোল্ডিং হয়, সেটা হচ্ছে সেফালিক এন্ড এবং কডাল এন্ড বরাবর, অর্থাৎ এই সেফালিক এন্ডটা সামনের দিকে চলে আসে, আবার কডাল এন্ডটাও সামনের দিকে চলে আসে। তাহলে দেখো এই যে দেখো এখানে একটু খেয়াল করো, তাহলে সেফালিক এন্ডটা সামনের দিকে চলে আসতেছে, তাই তো? তাহলে সামনে কি আছে? আমার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা আমার এখানে ছিল, এখান থেকে আসবে কোথায়? সামনে। এখন কিন্তু আমরা সাইড থেকে দেখতেছি এমব্রায়োকে। ওকে, তো পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা সামনে থেকে, সরি, উপর থেকে সামনের দিকে চলে আসবে, তাই তো? এবং এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা দিয়ে তখন এন্ডোডার্ম বা গাট টিউবটা সামনের দিকে চলে আসবে। আবার কি কডাল এন্ড পেরিটোনিয়াল ক্যাভিটি, এটাও সামনের দিকে ফোল্ডিং হচ্ছে, এই যে দেখো সামনের দিকে ফোল্ড হয়ে গেল। ওকে, আর আমাদের অলরেডি কি জানি, আমাদের গাট টিউবের উপরে নটোকর্ড ছিল, যেটা না দেখালেও হবে অ্যাকচুয়ালি। ওকে, এইরকম। আচ্ছা, আই গেস তোমরা এই দুটো ফোল্ডিং বুঝতে পারছো, সেফালো কর্ডাল ফোল্ডিং। যেহেতু সেফালিক এন্ড এবং কর্ডাল এন্ড এই দুটো এন্ডে ফোল্ড হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের গাট টিউব, এটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি, এটা হচ্ছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। আচ্ছা, তো আমাদের যে গাট টিউব, এই গাট টিউবটা আবার তিনটা ভাগে ভাগ হয়। সামনের দিকে যদি আমি বলি এইটুকু অংশ, এইটুকু অংশকে বলে ফোরগাট। মাঝের যে অংশটা
অর্থাৎ এখানে যদি আমি একটু ডট ডট দিয়ে দেখাই, দেখো এটা কিন্তু একদম পিছন পর্যন্ত চলে যাবে এইটুকু। তাহলে মাঝের যে অংশটা, এটাকে বলে মিড গাট, এবং একদম পিছনের এটাকে বলে হাইন্ড গাট। আমাদের আজকের আলোচনা হচ্ছে ফোর গাট নিয়ে, ওকে? তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাইলাম। এখানে আমাদের পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা সামনের দিকে চলে আসবে, ওকে? আর এই যে মাঝখান দিয়ে থাকবে হচ্ছে আমার গাট টিউব, ওকে? এই যে দেখো এই জায়গাটা সামনে থেকে আমরা দেখতেছি, ওকে? এটা হচ্ছে আমাদের পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল, তাই তো? পেরিটোনিয়াল ক্যানেল, এই ক্যানেলের উপরে এবং নিচে দুটো রিজ তৈরি হয় এই জায়গাটায়, অর্থাৎ এটাকে বলে ক্রেনিয়াল রিজ, এবং এই রিজটার নাম হচ্ছে প্লিউরো পেরিকার্ডিয়াল ফোল্ড। এবং নিচে অর্থাৎ পেরিটোনিয়াল ক্যাভিটির উপরে এই জায়গাটায় আরেকটা রিজ তৈরি হয়, কর্ডাল রিজ, যেটার নাম হচ্ছে প্লিউরো পেরিটোনিয়াল ফোল্ড। তাহলে দেখো এটা কিন্তু আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেল। এটা হলো পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এবং এই যে ক্যানেলটা যেটা ভাগ হয়ে গেল, এটাকে এখন বলা হয় প্রিমিটিভ প্লিউরাল ক্যাভিটি। তাহলে এটাকে কি বলে? প্রিমিটিভ প্লিউরাল ক্যাভিটি। ক্যাভিটিস কারণ দুটা, কারণ দেখো এই জিনিসটা পরবর্তীতে আমার প্লিউরাল ক্যাভিটি ফর্মেশন করবে, এই জন্য এটার নাম হয়েছে প্রিমিটিভ প্লিউরাল ক্যাভিটি। প্রিমিটিভ অর্থ হচ্ছে আদি অবস্থা, ওকে? আর যেহেতু এই যে এই রিজটা, এটা প্লিউরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি এই দুটোর মাঝখানে, তাই নাম হয়েছে প্লিউরো পেরিকার্ডিয়াল ফোল্ড, ওকে? আর এই রিজটা যেহেতু পেরিটোনিয়ালের সাথে, এই জন্য নাম হয়েছে প্লিউরো পেরিটোনিয়াল ফোল্ড, ওকে? আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো, যেহেতু এই যে এন্ডোটার্মটাকে ঘিরে ল্যাটারাল প্লেট মিজোরামটা আছে, তো এন্ডোটার্মের সাইডের যে পার্টটা সেটাকে বলা হয় স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার, তাই তো? তাহলে এই লেয়ারটা, এটাকে বলে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোরাম, এবং অপোজিট সাইডে তাহলে কি থাকবে? সোমাটোপ্লিউরিক লেয়ার, সোমাটোপ্লিউরিক লেয়ার। তাহলে দেখো রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট বোঝার জন্য যতটুকু জেনারেল এমব্রায়োলজি জানা প্রয়োজন সেটা আমি আলোচনা করেছি এতক্ষণ। এখন আসো আমরা সরাসরি সিস্টেমিক ডেভেলপমেন্ট দেখব। তো দেখো ফোর্থ উইকে, অর্থাৎ যখন এমব্রায়োর বয়স 4 উইকস, ওই সময় আমাদের গাট টিউবের যে ফোর গাট অংশটা আছে, ওখান থেকে একটা বাড তৈরি হয় বা কুড়ি, এটা মোটামুটি এই রকম, ওকে? এই কুড়িটাকে বলে লাং বাড, বা এটার আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। ডাইভার্টিকুলাম অর্থাৎ মোটামুটি এই জায়গাটায়। আর এইটা হচ্ছে আমাদের ফোরগাট। এখন দেখো আমি যদি সামনে থেকে আঁকাই,
এটা মোটামুটি এইরকম। এই যে দেখো, তো যে লাংবার্ড, এই লাংবার্ডের দুই সাইডে দুটো প্রাইমারি ব্রঙ্কিয়াল বার্ড তৈরি হয়। প্রাইমারি ব্রঙ্কিয়াল বার্ড, এটা যেহেতু লেফট সাইডে, এটা হচ্ছে লেফট অ্যান্ড এটা হচ্ছে রাইট। অর্থাৎ আমাদের যে লাংবার্ড বা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, এটা থেকে রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডে প্রাইমারি ব্রঙ্কিয়াল বার্ড তৈরি হয়, যেখান থেকে মেইনলি আমাদের রাইট রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস আসে। এবং যে লাংবারটা তৈরি হয়েছিল, এই লাংবারটা থেকে মেইনলি আসে ট্রাকিয়া। তো দেখো, এই লাংবারটা সবসময় কিন্তু ফোরগাটের সাথে লেগে থাকে না, কারণ আমাদের এই ফোরগাট থেকে আসে হচ্ছে ইসোফ্যাগাস, এবং এই ইসোফ্যাগাস থেকে লাংবারটাকে আলাদা করতে হয়। এবং লাংবারটা আলাদা করার জন্য দুই সাইড থেকে, অর্থাৎ এই যে এই কর্নারে এখানে দুটো রিজ তৈরি হয় দুই সাইড থেকে। এই রিজগুলোকে বলে ট্রাকিও ইসোফেজিয়াল রিজ। সরি, ইসোফেজিয়াল রিজ, অর্থাৎ দুই সাইড থেকে দুটো আসবে। এখন যদি আমরা একটু উপর থেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ এই যে এই সাইড থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখো কেমন হয় দেখতে। মোটামুটি এই রকম। আর এটা হচ্ছে আমার সেই লাংবার্ডের উপর অংশটা। রিজটা তাহলে এই যে এই সাইডে, ওকে, এই রিজগুলো, এই রিজগুলো দুই সাইড থেকে আসতে আসতে মাঝখানে মিলে যায় এবং মিলে গিয়ে একটা সেপ্টাম ফর্মেশন করে। এই সেপ্টামকে বলে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এটাকে বলে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এবং তারপরেই এই লাংবারটা ফোরগাট থেকে আলাদা হয়ে যায়। তাহলে এই ঘটনাগুলো কখন ঘটে? যখন এমব্রায়ের বয়স 4 উইকস ওল্ড। ওকে, আচ্ছা, এখন দেখো আলাদা হয়ে যাওয়ার পর কেমন লাগে। তাহলে এটা হচ্ছে আমার লাংবার্ড, যেখান থেকে প্রাইমারি ব্রঙ্কিয়াল বার্ড তৈরি হয়েছে। আর পেছনে আমার ফোরগাট, যেখান থেকে পরে আসবে ইসোফ্যাগাস। এইরকম, তাই তো? এটাকে যদি সাইড থেকে দেখি, তাহলে মোটামুটি এই রকম দেখা যায়। এবং আমার পেছনে আসবে ফরগাট। ওকে, এই জায়গাটায় এরা একসাথে লেগেছিল। আই গেস এইটুকু তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের ফোরগাট, যেখান থেকে আসবে হচ্ছে ইসোফ্যাগাস, অ্যান্ড এটা হচ্ছে লাংবার্ড, যেখান থেকে আসবে ট্রাকিয়া, অ্যান্ড এই লাংবার্ড থেকে দুইটা প্রাইমারি ব্রঙ্কিয়াল বার্ড তৈরি হয়েছে। ওকে, এখন ফোরগাট নিয়ে আমাদের আর কোনো আলোচনা নেই। এখন আমরা দেখব এই লাংবার্ড সম্পর্কে মেইনলি। তাহলে দেখো, এটাকে যদি আলাদা করি, এটা হচ্ছে লাংবার্ড। এবং লাংবার্ডের দুই সাইডে তাহলে কি থাকবে? যে দেখো উপরে, এই যে এখান থেকে আমার লাংবার্ড আসছিল, লাংবার্ডের দুই সাইডে আমার প্রিমিটিভ প্লিউরাল ক্যাভিটি, যেটা মেইনলি আসছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল থেকে। ওকে, তাহলে দুই সাইডে ধরো এইরকম মোটামুটি, এটা হচ্ছে আমার প্রিমিটিভ প্লিউরাল ক্যাভিটিস। তোমরা যারা প্লিউরার ক্লাসটা করছো অলরেডি,
তারা কিন্তু জানো যে প্লিউরাটা আমাদের লাংসকে কিভাবে ঘিরে থাকে। ওখানে ডেভেলপমেন্টের সময় আমি বলেছি এই যে বার্ডগুলো, এই বার্ডগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে, অর্থাৎ ম্যাচিওর হতে থাকবে, এবং এটা প্লিউরাল ক্যাভিটিতে এই সাইড থেকে ঢুকে যায়, যেটা মনে হয় মুষ্টির মতো ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো আমাদের যে দুটো ব্রঙ্কিয়াল বার্ড, এই রাইটটা থেকে হবে হচ্ছে রাইট প্রাইমারি অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস, রাইট প্রাইমারি ব্রঙ্কাস, অ্যান্ড লেফটটা থেকে হবে হচ্ছে লেফট প্রাইমারি ব্রঙ্কাস। এখন আমরা অলরেডি জানি যে আমাদের রাইট লাংসে 3টা লোব ছিল আর লেফট লাংয়ে 2টা লোব ছিল, তাই তো? তো রাইট প্রাইমারি ব্রঙ্কাস থেকে তৈরি হবে 3টা লোবার ব্রঙ্কাস। তাহলে এবং পাশাপাশি এই ব্রঙ্কাসগুলো ভেতরের দিকে ঢুকতে থাকবে প্লিউরাল ক্যাভিটি। তাহলে দেখো কেমন হলো। আর লেফট প্রাইমারি ব্রঙ্কাস থেকে তৈরি হবে 2টা লোবার ব্রঙ্কাস। তাহলে আমার এখান থেকে আসবে 3টা এবং এই সাইড থেকে 2টা, আর প্লুরাল ক্যাভিটিটা এটাকে ঘিরে থাকবে। ওকে, ওকে, আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের লোবার ব্রঙ্কাস। এখান থেকে এইরকম হলো। লেফট লাংয়ের জন্য কয়টা লোবার ব্রঙ্কাস? 2টা। এবং রাইট লাংয়ের জন্য 3টা। ওকে, এরপরে লোবার ব্রঙ্কাস থেকে কি আসে তোমরা অলরেডি, মানে আমি অলরেডি তোমাদেরকে গত ক্লাসে পড়ায় আসছি। লোবার ব্রঙ্কাস থেকে আসবে সেগমেন্টাল ব্রঙ্কাস, যেটা 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে যাবে। তাহলে আমার লোবার ব্রঙ্কাস থেকে আসবে 10টা সেগমেন্টাল ব্রঙ্কাস, যেটা অ্যাকচুয়ালি রাইট আর লেফটের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যেটা অলরেডি আমি কিন্তু গত ক্লাসে বলছি। ওকে, এগুলোকে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টস। তো এই যে ব্রঙ্কাসের বিভিন্ন ডিভিশন এবং সাব ডিভিশন হচ্ছে, অর্থাৎ রাইট আর লেফট প্রাইমারি ব্রঙ্কাস, দেন আসলো লোবার ব্রঙ্কাস, এরপরে আসবে সেগমেন্টাল ব্রঙ্কাস, এরকম টোটাল একদম লাস্ট পর্যন্ত টোটাল 17 জেনারেশনস তৈরি হয়। 17 জেনারেশনস অফ সাবডিভিশন, ডিভিশন অফ ব্রঙ্কাস। এটা হয় হচ্ছে বাই দ্য এন্ড অফ 6th মান্থ, অর্থাৎ প্রি ন্যাটাল লাইফে, অর্থাৎ জন্ম হওয়ার আগে, প্রি ন্যাটাল। এছাড়াও জন্ম হওয়ার পরে, অর্থাৎ পোস্ট ন্যাটাল লাইফে, পোস্ট ন্যাটাল লাইফে আরও এক্সট্রা 6 জেনারেশন তৈরি হয়। ওকে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো এই ব্রঙ্কাসের ডিভিশনের পাশাপাশি আমাদের লাংসের ম্যাচুরেশন শুরু হবে, এবং এই লাংসের ম্যাচুরেশনটা 4টা স্টেজে ভাগ করা হয়। তাহলে আমাদের ম্যাচুরেশন অফ লাং, এটার 4টা স্টেজ। প্রথমে আসবে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ অথবা পিরিয়ড। নেক্সট আসবে ক্যানালিকুলার, ক্যানালিকুলার পিরিয়ড। দেন আসবে টার্মিনাল স্যাক পিরিয়ড।
অ্যান্ড লাস্টলি অ্যালভিওলার পিরিয়ড। আচ্ছা, এখন আমরা এই 4টা স্টেজ ধীরে ধীরে আলোচনা করব। এই সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ডের ডিউরেশনটা হচ্ছে 5 to 16 উইকস। এরপরে ক্যানালিকুলার পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 16 to 26 উইকস। টার্মিনাল স্যাক পিরিয়ডের 26 উইকস টু বার্থ পর্যন্ত। এবং অ্যালভিওলার পিরিয়ড 8 মান্থ থেকে চাইল্ডহুড পর্যন্ত, অথবা স্পেসিফিক্যালি যদি বলি 8 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, তাহলে প্রথমে আসো সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। তার আগে আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি। এই যে দেখো, প্লুরার যে অংশটা আমাদের লাংসকে ঘিরে থাকে, এই অংশটাকে বলা হয় ভিসেরাল প্লুরা, আর বাহিরের দিকে থাকে হচ্ছে প্যারাইটাল প্লুরা। তো আমাদের যে এই যে প্লুরাল ক্যাভিটি অথবা যে প্লুরাটা, এটা কিন্তু ল্যাটারাল প্লেট মিজোটার্ম থেকে আসলো, এবং ভেতরের যে অংশটা, এই লেয়ারকে বলা হয় স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোটার্ম। আর বাহিরের দিকে অর্থাৎ একটোডার্মের দিকে সেটা হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোটার্ম। তাহলে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে আমাদের যে এই যে ভিসেরাল প্লুরা, এই ভিসেরাল প্লুরা কিন্তু আসছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোটার্ম থেকে, আর যে প্যারাইটাল প্লুরা, এটা কিন্তু আসছে সোমাটোপ্লিউরিক লেয়ার থেকে। ওকে। আর এই যে আমরা ব্রঙ্কাস এবং যে লাংসের ম্যাচুরেশনটা দেখব, এগুলো কিন্তু মেইনলি এপিথেলিয়ামের ম্যাচুরেশন। অর্থাৎ আমরা যে গত ক্লাসে পড়ছিলাম যে নিউমোসাইট, দেন বিভিন্ন সেলস, সিম্পল কলামনার সেলস, এপিথেলিয়াম বা আবরণী টিস্যু, ওগুলো। ওকে। অর্থাৎ এই যে এপিথেলিয়ামটা, এই এপিথেলিয়ামটা আসতেছে এন্ডোডার্ম থেকে, কারণ আমাদের যে ফোরগার্ড, এটা কিন্তু একটা এন্ডোডার্ম, এবং এন্ডোডার্ম থেকেই এই লাংবারটা তৈরি হয়েছিল। আচ্ছা, এরপরে আসো সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। এখানে মেইনলি তোমার দেখো, আমি যদি একবার আঁকাই আগে, এবং চারপাশে থাকবে হচ্ছে আমার ব্লাড ক্যাপিলারিজ গুলো। এই পিরিয়ডে মেইনলি আমাদের যে এই যে ব্রঙ্কাসের ডিভিশন হচ্ছিল, এই ডিভিশনটা একদম টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যাবে। ওকে। তাহলে দেখো, সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ডে ব্রঙ্কিয়াল ট্রি is formed up to terminal bronchiole. তাহলে যে পর্যন্ত আঁকাইলাম, এগুলো হচ্ছে আমার টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল। আর এগুলো হচ্ছে চারপাশে থাকবে ক্যাপিলারিজ গুলো। আর এই এপিথেলিয়ামটা, এটা হবে কিউবয়েডাল এপিথেলিয়াম, অর্থাৎ কিউব আকৃতির। এবং তোমরা এমনিতেই বুঝতে পারতেছো, যেহেতু এখানে কোনো রেসপিরেটরি ব্রঙ্কিওলই তৈরি হয় নাই, তাহলে তো রেসপিরেশন হবে না। তাহলে এই যে 5th উইক, অর্থাৎ এই 16 উইকসের মধ্যে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে কিন্তু ওই বাচ্চা বাঁচতে পারবে না। তাহলে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিটাস ক্যান নট সার্ভাইভ।
ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। নেক্সট স্টেজ হচ্ছে ক্যানালিকুলার স্টেজ বা ক্যানালিকুলার পিরিয়ড। এখানে দেখো আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত তৈরি হয়েছিল সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ডে। এরপরে টার্মিনাল ব্রঙ্কিওলের পরের অংশ কি? রেসপিরেটরি ব্রঙ্কিওল, এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার ডাক্ট, এইটুকু অংশ তৈরি হবে ক্যানালিকুলার পিরিয়ডে। তাহলে দেখো এখান থেকে যদি আঁকাই, এখানেও আমার সেম কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে, এবং চারপাশে কি থাকবে? ক্যাপিলারিজ গুলো। ওকে, তাহলে দেখো এটার এটা হচ্ছে আমার অ্যালভিওলার ডাক্ট, আর এই অংশটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এবং আমরা টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত শেষ করছিলাম। টার্মিনাল ব্রঙ্কিওলের পরের ম্যাচুরেশনটুকু ক্যানালিকুলার পিরিয়ডে হবে। তাহলে এটা হচ্ছে আমার টার্মিনাল ব্রঙ্কিওল। আচ্ছা, আই হোপ তোমরা ছবিটা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের ক্যানালিকুলার পিরিয়ডে কি ঘটনা ঘটলো। এই যে টার্মিনাল ব্রঙ্কিওল, ইচ টার্মিনাল ব্রঙ্কিওল থেকে সাধারণত ইচ টার্মিনাল ব্রঙ্কিওল থেকে সাধারণত টু অর মোর রেসপিরেটরি ব্রঙ্কিওল আসে। এবং একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে সাধারণত 3 থেকে 6টা অ্যালভিওলার ডাক্ট হয়। এখানে আমি 5টা দেখাইছি। ওকে, এই যে 5টা। তাহলে এখানে 3 to 6 অ্যালভিওলার ডাক্ট। এবং এই স্টেজে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সাধারণত বাঁচতে পারে না, কিন্তু যদি আর্টিফিশিয়াল ইন্টেন্সিভ কেয়ার নেওয়া হয় তাহলে বাঁচতে পারে, কিন্তু বাঁচার সেই চান্সটা খুবই কম। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিটাস ক্যান সার্ভাইভ ইফ গিভেন ইন্টেন্সিভ কেয়ার। কেয়ার এটা আসলে লেস লাইকলি, কারণ সাধারণত বাঁচে না। ওকে, আচ্ছা, নেক্সট আসো টার্মিনাল স্যাক পিরিয়ড। তাহলে দেখো এই পিরিয়ডটা যদি ড্র করি, এই সাইড দিয়ে থাকবে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, কিন্তু এই যে এই স্যাকের ভিতরে এখানে এসে স্কোয়ামাস এপিথেলিয়াম তৈরি হবে। একটু পরে এটা ব্যাখ্যা করতেছি। এরপরে এই পিরিয়ডের ক্যাপিলারিজ গুলো খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকবে। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল ছিল, এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার ডাক্ট তৈরি হবে। এই যে এগুলো হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, এবং অ্যালভিওলার ডাক্টের সামনের দিকে তৈরি হবে একটা থলির মতো অংশ বা স্যাক। এই স্যাকগুলোকে বলে টার্মিনাল স্যাক। তাহলে দেখো এটা হচ্ছে আমার
রেসপিরেটরি ব্রঙ্কিউল। এরপরে এটুকু অংশ, এটাকে বলে অ্যালভিওলার ডাক্ট, এবং এটাকে বলে টার্মিনাল স্যাক। এই টার্মিনাল স্যাককে বলে প্রিমিটিভ অ্যালভিওলাই, অর্থাৎ ম্যাচিওর অ্যালভিওলাইয়ের আদি অবস্থা। প্রিমিটিভ অ্যালভিওলাই। এখন দেখো এই পিরিয়ডে এই টার্মিনাল স্যাক দিয়ে যে সকল সেলসের আবির্ভাব হয় এগুলোকে বলে টাইপ 1 অ্যালভিওলার সেলস অথবা টাইপ 1 নিউমোসাইট, যেটা সম্পর্কে কিন্তু অলরেডি আমরা গত ক্লাসে পড়ে আসছি। এই টাইপ 1 নিউমোসাইট দিয়ে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ওকে, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ ভালো হয় কারণ আমাদের যে এই যে ক্যাপিলারিগুলো, এই ক্যাপিলারিগুলো এই পিরিয়ডে খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে টার্মিনাল স্যাকের সাথে, এই জন্য গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভালো মতো হয়। আর আমরা অলরেডি জানি যে আমাদের টার্মিনাল স্যাক পিরিয়ডটা থাকে হচ্ছে 26 উইক থেকে বার্থ পর্যন্ত। তো 27 নম্বর উইক শেষ হতে হতে, অর্থাৎ 27 উইক শেষ হতে হতে কিছু সেলস এই যে এই জায়গা দিয়ে, এখান দিয়ে কিছু সেলস আসে যেগুলোকে বলা হয় টাইপ 2 অ্যালভিওলার সেলস। টাইপ 2 অ্যালভিওলার সেলস, এটা সম্পর্কে আমরা অলরেডি গত ক্লাসে পড়ে আসছি। এই সেলগুলো সারফেক্ট্যান্ট নিঃসরণ করে অথবা টাইপ 2 নিউমোসাইট। তাহলে আমাদের এই সেলগুলো করে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এবং এই সেলসগুলো সারফেক্ট্যান্ট। আর টাইপ 1 নিউমোসাইট কিন্তু স্কোয়ামাস সেলস, এটা হচ্ছে স্কোয়ামাস, কিন্তু টাইপ 2টা কিউবয়েডাল। আচ্ছা, তাহলে দেখো আমি অলরেডি বলছি যে 27 উইক শেষ হতে হতে এই টাইপ 2 সেলসগুলো আসে। তো আমাদের রেসপিরেশনের জন্য খুবই মেইন একটা আহ, জিনিস হচ্ছে এই সারফেক্ট্যান্ট। তো যেহেতু 27 উইক্সের পরে এই সারফেক্ট্যান্টটা আমরা পাই, এই কারণে 28 উইক, অর্থাৎ 28 উইক অথবা 7 মান্থ, কারণ আমরা জানি যে একটা মাসে সাধারণত 4টা উইক থাকে, এই জন্য 4 7 28 এরকম। ওকে, তো এই সময়ের মধ্যে অর্থাৎ এই সময় পরে যদি কোনো ফিটাস বা বাচ্চা জন্মগ্রহণ করে সে বাঁচতে পারবে। ওকে, ফিটাস ক্যান সার্ভাইভ। রিজনটা কি? সারফেক্ট্যান্ট। ওকে, তাহলে আমাদের টার্মিনাল স্যাক পিরিয়ডে আমরা কি কি জিনিস পাইলাম? প্রথমে হচ্ছে ফরমেশন অফ টার্মিনাল স্যাক অথবা প্রিমিটিভ অ্যালভিওলাই। নেক্সট হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট উইথ ক্যাপিলারিস। এন্ড থার্ড হচ্ছে fetus can survive কারণ 28 উইক অথবা 7 মান্থে জন্মগ্রহণ করে বাচ্চা বাঁচতে পারে, এই জন্য এই এজটাকে বলে ভায়াবল এজ। ওকে, আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো।
নেক্সট আসো অ্যালভিওলার পিরিয়ড। আরেকটা জিনিস একটু এখানে অ্যাড করি, এটা অলরেডি আমি গত ক্লাসেও পড়াইছি। সেটা হচ্ছে এই যে ক্লোজ কন্ট্যাক্ট উইথ ক্যাপিলারিজ, যে কারণে ফর্মেশন হয় এয়ার ব্লাড ব্যারিয়ার। ওকে, এখন আসো অ্যালভিওলার পিরিয়ড। এটা যদি একটু ড্র করি, এখানে দেখো টার্মিনাল স্যাক পিরিয়ডের সাথে এই পিরিয়ডের ডিফারেন্সটা হচ্ছে, অর্থাৎ মেইন ডিফারেন্সটা, এখানে আমরা ম্যাচিওর অ্যালভিওলাই পাবো। আর আমরা অলরেডি জানি যে এই পিরিয়ডের ডিউরেশনটা হচ্ছে 8 মান্থ থেকে চাইল্ডহুড বা 8 ইয়ার্স এইজ পর্যন্ত। এবং এই পিরিয়ডে দেখো ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে আমাদের স্কোয়ামাস সেলসগুলো খুবই সুন্দরভাবে কন্ট্যাক্ট করে আছে। ওকে, অর্থাৎ ওয়েল ডেভেলপড। তাহলে আমরা এই পিরিয়ডে কি কি পাইলাম? প্রথমে হচ্ছে ট্রু অ্যালভিওলাই আর ফর্মড that have extremely thin walled. অর্থাৎ এখানে যে আমার টাইপ 1 নিউমোসাইটগুলো আছে, এগুলো খুবই থিন, এই কারণে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অনেক ভালো হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়েল ডেভেলপড এপিথেলিয়াল এন্ডোথেলিয়াল কন্ট্যাক্ট। অর্থাৎ আমাদের যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আছে, এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে এপিথেলিয়ালের কন্ট্যাক্ট অনেক ভালো হবে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে টাইপ 2 নিউমোসাইট produces sufficient surfactant, sufficient amount of surfactant। এই যে দেখো আমাদের টাইপ 2 নিউমোসাইটগুলো এই জায়গায় থাকবে, এরা খুবই সাফিসিয়েন্ট পরিমাণে সারফেক্ট্যান্ট সিক্রেট করবে, যে কারণে আমাদের এই অ্যালভিওলাসগুলো আর কলাপস করবে না, অর্থাৎ চুপসে যাবে না। ওকে, আর চুপসে না গেলে তখন আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভালো মতো হবে। আচ্ছা, আই গেস এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা টোটাল 4টা পিরিয়ড খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করলাম। এখান থেকে মেইনলি এই পিরিয়ডের ডিউরেশনগুলো এবং কোন পিরিয়ডে কি কি হয় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এইটুকু বুঝতে অবশ্যই কমেন্টে জানাবা। এখন আসো আমরা ক্লিনিক্যাল বা ডেভেলপমেন্টাল অ্যানোমালিসগুলো দেখব। প্রথমে আসো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা আরডিএস। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাকে সংক্ষেপে বলে আরডিএস। এটা হচ্ছে একটা ডেফিসিয়েন্সি অফ সারফেক্ট্যান্ট।
আমরা অলরেডি টার্মিনাল স্যাক পিরিয়ডে পড়ে আসছি যে 28th উইক অথবা 7th মান্থ, এই বয়সটাকে বলা হয় ভায়াবল এজ। কারণ এই বয়সের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চাটা বাঁচতে পারবে না। কারণটা কি? তার লাংসে কোনো সারফেক্ট্যান্ট থাকে না। তো দেখো সারফেক্ট্যান্ট কাজটা কি মেইনলি, আমাদের যে এই যে অ্যালভিওলাস, এটাতে এটা থেকে যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, অর্থাৎ বাতাসটা যখন বের হয়ে যায়, তখন এটা চুপসে যাওয়ার টেন্ডেন্সি থাকে। কারণ কি? কারণ হচ্ছে পৃষ্ঠটান। ওকে, তো সারফেক্ট্যান্ট থাকার কারণে এটা আর চুপসে যেতে পারে না। কিন্তু সারফেক্ট্যান্ট যদি না থাকে তখন এটা এরকম চুপসে যায়। এবং চুপসে গেলে সমস্যাটা কি হয়? এটার পৃষ্ঠটানের কারণে এটার পুনরায় ফুলতে পারে না। এই জন্য যখন আমরা প্রশ্বাস নেই আবার, এটা আবার আগের অবস্থায় আসতে পারে না, এবং না আসলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটাও হয় না। এখন দেখো এই যে এই কন্ডিশনটাকে বলা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এখন দেখো এর ভিতরে আমরা যে ফ্লুইডগুলো পাই, এই ফ্লুইডে অনেক বেশি প্রোটিন থাকে, এবং এটাকে দেখতে অর্থাৎ রিজেম্বলস একটা হায়ালিন মেমব্রেনের মতো। এই জন্য এই কন্ডিশনটাকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের পাশাপাশি আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। হায়ালিন মেমব্রেন ডিজিজ। এটার ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দিব? ট্রিটমেন্ট এখানে আমরা নর্মালি গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড থাইরক্সিন হরমোন থেরাপি দিই। হরমোন থেরাপি, যেটা মেইনলি তোমার লাংয়ের ম্যাচুরেশনে হেল্প করে এবং সারফেক্ট্যান্ট প্রোডাকশন হেল্প করে। ওকে, তাহলে হেল্পস লাং ম্যাচুরেশন অ্যান্ড সারফেক্ট্যান্ট প্রোডাকশন। ওকে, আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো। এই ক্লিনিক্যালটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটা তোমার ভালো মতো জানতে হবে। এরপর আসলে আমরা লেস ইম্পর্ট্যান্ট কিছু ক্লিনিক্যাল দেখি। প্রথমে হচ্ছে একটপিক লাং লোবস। একটপিক বলতে বোঝায় কোনো নর্মাল জায়গা ছাড়া যদি অ্যাবনর্মাল জায়গাতে একটা জিনিস অ্যাপিয়ার করে বা অ্যারাইজ করে। এখানে দেখো আমাদের লাং লোবসগুলো সাধারণত ব্রঙ্কাসকে ঘিরে থাকার কথা দুই সাইডে, তাই তো? তো একটপিক লাং লোবসগুলো অ্যাপিয়ার করে নর্মালি তোমার ট্রাকিয়াতে অথবা ইসোফ্যাগাসে। যেমন দেখো, এটা যদি আমাদের ট্রাকিয়া হয়, এটা হচ্ছে দুটো ব্রঙ্কাস, এই জায়গা থেকে এই জায়গাটায় লাং লোবস অ্যাপিয়ার করবে এইরকম, কিছুটা লিফের মতোই মনে হয় আসলে। ওকে, এটা একটা একটপিক লাং লোব। এছাড়াও তোমার হচ্ছে এটা ইসোফ্যাগাস, এবং এই জায়গায় থাকবে আমাদের স্টমাক লাস্টে। লাং লোবসটা সাধারণত এই জায়গায় আসতে পারে। ওকে, এগুলো হচ্ছে একটপিক লাং লোবসের পজিশন। নেক্সট হচ্ছে কনজেনিটাল সিস্ট অফ লাং। কনজেনিটাল সিস্ট অফ লাং, এই কন্ডিশনের মেইন কজটা হচ্ছে ডাইলেশন অফ টার্মিনাল ব্রঙ্কাস। ডাইলেশন অফ টার্মিনাল ব্রঙ্কাই, বহু বচনে। ওকে, অনেকগুলো টার্মিনাল ব্রঙ্কাস এখানে ডাইলেট করে, অর্থাৎ বড় হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়। দেখো ব্যাপারটা কেমন হয় যদি একটু ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের লাংস। তো টার্মিনাল ব্রঙ্কাসগুলো ডায়ালেট করার ফলে
এখানে এই রকম কিছু সিস্ট অ্যাপিয়ার করে লাংসের উপরে। ওকে, এইরকম এই সিস্টগুলোকে দেখে মনে হয় যে হানিকম অ্যাপিয়ারেন্স, হানিকম অ্যাপিয়ারেন্স, এবং এটা আমরা সাধারণত এক্স রে বা রেডিওগ্রাফে দেখতে পাই। ওকে, আই হোপ এটুকু বুঝতে পারছো। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এই দুটা জাস্ট একটু মনে রাখতে পারো, কারণ আমাদের এমব্রায়োলজির মেইন বই মানে ল্যাংম্যান এমব্রায়োলজিতে এই দুটো একটু আলোচনা করা আছে। ওকে, নেক্সট আসো ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, এটা আরডিএস এর মতো খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও এটা জানা প্রয়োজন। ওকে, দেখো আমরা অলরেডি জানি যে আমাদের ফোরগার্ড থেকে বা এন্ডোডার্ম থেকে আসে হচ্ছে আমাদের লাংবার্ড, এবং ওই লাংবার্ড থেকেই পরবর্তীতে সব ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং লাংসের ডেভেলপ করে। এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের লাংবার্ড, তাই তো? এবং পেছনে থাকবে আমার ফোরগার্ড। তাহলে সামনে এটা হচ্ছে আমার ট্রাকিয়া তৈরি হবে, এবং এইদিকে ব্রঙ্কাস, এরপরে লাংস, আর এটা হচ্ছে আমার ইসোফেগাস তৈরি হবে এখান থেকে। ওকে, আর এটা হচ্ছে আমার ট্রাকিয়া। এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, যেখানে আমার এই ফোরগাটের সাথে প্রথমে এই লাংবারটা লেগেছিল, কিন্তু কখনো কখনো ডেভেলপমেন্টালি এই যে আলাদা হওয়ার এই প্রসেসটা ঠিকভাবে হয় না, এই জন্য কয়েকটা কন্ডিশন ডেভেলপ করে। ওই কন্ডিশনগুলা দেখো আমি আগে ড্র করি। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, অর্থাৎ যেখানে ইসোফ্যাগাস থেকে ট্রাকিয়াটা আলাদা হয়ে গেছে, কিন্তু কখনো কখনো এই ইসোফ্যাগাসের ডিভিশনটা ঠিকভাবে হয় না। যেমন এখানে দেখো, এই কন্ডিশনটাকে একটু দেখো, যেখানে আমার আপার পার্টের ইসোফ্যাগাসের আপার পার্টটা একটা ব্লাইন্ড পাউচে এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে সামনের দিকে আর কোনো রাস্তা নেই। কিন্তু নিচের পার্টটা, এই যে নিচের পার্টটা দেখো, ট্রাকিয়ার সাথে একটা কানেকশন ফর্ম করছে, এই জিনিসটাকে বলে ফিস্টুলা। অর্থাৎ একটা নর্মাল কানেকশন ছাড়া যদি কোনো অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়, সেটাকে বলা হয় ফিস্টুলা। কারণ আমাদের কানেকশনটা কি হওয়ার কথা ছিল, এই যে ইসোফ্যাগাস এরকম একটা টিউব হওয়ার কথা ছিল, এটা তো আমাদের নর্মাল কানেকশন, তাই না? কিন্তু এখানে আমরা দেখতেছি যে ইসোফ্যাগাসের লোয়ার পার্টটা ট্রাকিয়ার সাথে কানেক্ট হচ্ছে, এই জিনিসটাকে বলে ফিস্টুলা। আবার পরের কন্ডিশনটাতে দেখো, এই যে এই কন্ডিশনটা, যেখানে আমার ফিস্টুলা তৈরি হয়েছে আপার পার্টের সাথে, কিন্তু লোয়ার পার্টটা আবার ব্লাইন্ড পাউচ ফর্ম করছে। ওকে, তাহলে এখানে দেখো, এই জায়গাগুলোতে ইসোফ্যাগাসের কিছু পার্ট ডেভেলপ হয় নাই, এখানে কিন্তু আবার ডেভেলপ হয়েছে অল্প একটু পার্ট, আবার এখানেও কিছু পার্ট ডেভেলপ হয় নাই, এই জিনিসটাকে বলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর, এটা 3, এটা হচ্ছে 4, আর এটা 5 নম্বর কন্ডিশন। এখন 3 নম্বর কন্ডিশনে দেখো, এই জায়গায় কোনো ফিস্টুলা ফর্মেশন করে নাই, জাস্ট ইসোফ্যাগাসের কিছু অংশ ডেভেলপ করেনি এবং এটার সাথে কোনো কানেকশন ফর্মেশন হয় নাই। ওকে, আর 4 নম্বর কন্ডিশনে দেখো, এখানে ইসোফ্যাগাসের একটা সাইড ট্রাকিয়ার সাথে কানেক্টেড,
যেটাকে দেখতে একটা এইচ শেপের মতো মনে হয়। ওকে, এবার 5 নম্বর কন্ডিশনে দেখো, উপরের পার্ট এটাও ফিস্টুলা ফর্মেশন করছে এবং লোয়ার পার্ট এটাও ফিস্টুলা ফর্মেশন করছে। ওকে, এই ট্রাকিয়া ইসোফেজিয়াল ফিস্টুলার যতগুলো কেস পাওয়া যায় তার মধ্যে 90% কেসে এই 1 নম্বর কন্ডিশনটা দেখা যায়। ওকে, এরপরে 3 এবং 4 নম্বর এই কন্ডিশনটা দেখা যায় 4% কেসে, 4% কেসেসে। আর 2 এবং 5 এই দুটো 1% কেসে আমরা পেয়ে থাকি। ওকে, এখানে বাকি কন্ডিশনগুলোর তেমন কোনো নাম দেওয়া হয় নাই, জাস্ট তোমার কনসেপ্টটা জানা প্রয়োজন। তো দেখো 3 আর 4-এর দুটা নাম আছে। 3 নম্বরটাকে বলা হয় আইসোলেটেড ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, কারণ এখানে ইসোফেগাসের কিছু পার্ট ডেভেলপ করে নাই। আর 4 নম্বরটাকে বলা হয় এইচ টাইপ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা উইদাউট ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, কারণ এখানে দেখো এখানে কিন্তু ইসোফেগাসটা ডেভেলপ করছে, জাস্ট এখানে একটা অ্যাবনর্মাল কানেকশন। ওকে, আই গেস এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আসো আমাদের একটা ছোট জিনিস জানা উচিত, সেটা হচ্ছে ভেক্টর অ্যাসোসিয়েশন। এখানে ভ্যাক্টার্ল হচ্ছে 7টা ডিজিজের প্রথম অক্ষর থেকে আসছে। প্রথমে দেখো ভিতে ভার্টিব্রাল অ্যানোমালিস, এরপরে এতে হচ্ছে অ্যানাল অ্যাট্রেসিয়া, এরপরে সিতে হচ্ছে কার্ডিয়াক ডিফেক্টস, নেক্সট টিতে হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, এরপরে 5 নাম্বার ইতে হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এরপরে 6 নাম্বার আরতে হচ্ছে রেনাল অ্যানোমালিস, লাস্টলি এলতে হচ্ছে লিম্ব ডিফেক্টস। অ্যাকচুয়ালি এই ভেক্টর অ্যাসোসিয়েশনটা হচ্ছে এ কালেকশন অফ ডিফেক্টস যেটার কোনো কজ জানা নাই, কালেকশন অফ ডিফেক্টস অফ আননোন কজ। কিন্তু এই কন্ডিশনগুলা অনেক বেশি অ্যাপিয়ার করে। ওকে, এই জন্য এই জিনিসটা একটু জানা প্রয়োজন, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে আমরা অলরেডি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা এবং ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা দেখছি। তোমরা জাস্ট নামগুলা দেখতে পারো, ভ্যাক্টার যে এই শব্দটা মনে রাখতে পারো। ওকে, এবার আসো আমরা কিছু জিনিস একটু সামারি করি। প্রথমে হচ্ছে সোর্স অফ ডেভেলপমেন্ট। এখানে তোমরা যদি একটু এতক্ষণে খেয়াল করে থাকো যে আমাদের লাংস, ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাই, সব কিছুর সোর্স কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে এই যে লাংবাড। দেখো আমরা অলরেডি পড়ে আসছি, এই যে দেখো এই লাংবাড যেটা কোথায় থেকে আসছিল, ফোরগার্ড থেকে। ওকে, এটাই আমাদের সামারি করে লিখতে হবে। দে আর developed from
লাংবার্ড। এই লাংবার্ডের আরো কিছু নাম আছে, একটা হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, অথবা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ল্যারিঙ্গো ট্রাকিয়াল ডাইভার্টিকুলাম। আর এখানে দেখো, এটা কিন্তু আমি অলরেডি বলছি যে এই যে এপিথেলিয়ামটা, এই এপিথেলিয়ামটাই কিন্তু মেইনলি আসছে ফোরগাট বা এন্ডোডার্ম এবং এই লাংবার্ড থেকে, কারণ আমাদের এই লাংবার্ডটা এন্ডোডার্মের পার্ট। কিন্তু আমাদের লাংস, ট্রাকিয়া এবং ব্রঙ্কায়ের আরও কিছু পার্ট আছে, যেমন মাসলস, কার্টিলেজ, তারপর কানেকটিভ টিস্যু। এই জিনিসগুলো তাহলে কোথায় থেকে আসে? এই জিনিসগুলো আসে হচ্ছে এই যে দেখো সাইডের যে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম, সেখান থেকে আসে। ওকে, দেখো এই লাইনগুলো আমাদের এখন খুবই ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, ও এটা আসতেছে আমার এপিথেলিয়াম। নেক্সট হচ্ছে মাসলস, কার্টিলেজেস, কানেকটিভ টিস্যু অফ লাংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই। এগুলো আসতেছে কই থেকে? স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মিজোডার্ম। ল্যাটারাল প্লেট মিজোরাম। ওকে, আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো। এই সামারিটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ফাইনালি আমাদের রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্টটা এখানেই শেষ। সাথে আমরা ক্লিনিক্যাল বা ডেভেলপমেন্টাল অ্যানোমালিসগুলোও দেখে ফেলেছি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।